নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনীগুলি। আজ শোনাবো এমন এক গল্প যেখানে হাজারিবাগের জঙ্গল পথ দিয়ে আপনি পৌঁছে যাবেন এক পুরনো বাড়ির তোরণের সামনে। তারপর কি হবে? চলুন শোনা যাক আজকের গল্প। ঘুরতে ঘুরতে কিভাবে যে আমি রামলাল ব্রাহ্মণের কাছে গিয়ে পড়েছিলাম তা আমি এখনো বলতে পারি না। হাজারিবাগের জঙ্গলে ঘুরছিলাম জীবিকা অর্জনের চেষ্টায়। সামান্য অবস্থার গৃহস্থের ছেলে, ম্যাট্রিক পাশ দিয়ে অর্থোপার্জনের ব্যাপারে কত জায়গায় না গিয়েছি। কে যেন বলেছিল হর্তুকি আমলকি বয়রা চালান দিলে অনেক লাভ হয়, তারই সন্ধানে ঘুরছি। রামগড় থেকে দামোদর নদ পার হয়ে ক্রমোচ্চ মালভূমির অরণ্য সংকুল পথে পথে। জল খাবো, বেজায় তৃষ্ণা। সে পাহাড়ের আর বনের অপূর্ব শোভার মধ্যে বনজ কুসুম সুবাস ভেসে আসতে পারে বাতাসে, কিন্তু জলের কোনো খোঁজ নেই। রাঁচির লাল মোটর সার্ভিসের বাসগুলো মাঝে মাঝে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। এক জায়গায় একটা বড় বাড়ি দেখলাম রাস্তা থেকে কিছু দূরে বনের মধ্যে। বিস্মিত যে না হয়েছিলাম তা নয়। এই পাণ্ডব বর্জিত দেশে অন্তত 2 লক্ষ টাকা খরচ করে বাড়ি করলে কে? তার আবার মস্ত বড় তোরণ, সাঁচি স্তূপের তোরণের অনুকরণে। তার উপর হিন্দিতে লেখা ভরহেজ নগর। সে কি ব্যাপার? নগর কোথায় এখানে? একখানা তো বড় বাড়ি ওই অদূরে শোভা পাচ্ছে। যাগ্গে, আমার তৃষ্ণার জল 1 ঘটি পেলেই মিটে গেল। ভরহেজ নগরের বিশাল তোরণ অতিক্রম করে প্রশস্ত রাজপথে পদচারণা করতে করতে প্রাসাদের মর্মরখচিত প্রশস্ত অলিন্দে গিয়ে সোজা উঠে পড়ি। এত বড় নগরীতে জনসমাগম তেমন যে খুব বিপুল তা নয়। এ পর্যন্ত পুড়িয়ে খেতে পারি এমন একটি প্রাণীর সঙ্গেও সাক্ষাৎ হয়নি। এখানে দেখছি ওই যে একটা বুড়ো মতো মানুষ বৈঠকখানায় বসে আছে বটে। দরজার কাছে দাঁড়িয়ে বললাম, থোড়া জল পিনে মাংতা। বৃদ্ধ লোকটি আমার দিকে চেয়ে দেখেই ব্যস্ত হয়ে উঠল। ওহ, आप पानी पिएंगे? हे भगीरथ, इधर आओ। आप आइए, बैठिए। आप बंगाली? আসুন আসুন, বসেন। আমার বড় বাজারে কারবার ছিল, বাংলাটা জানি, বসেন। এইভাবে রামলাল ব্রাহ্মণের সঙ্গে আমার প্রথম পরিচয়। এই ভগীরথ, थोड़ा पानी तो आगे पिलाओ बाबूजी को। चा खान? आगे हैं। हे भगीरथ, सावित्री को बोलो चा बनाने के लिए। ভালো হয়ে বসুন। আপনার নাম কি আছে? আমার নাম হিতেন্দ্রনাথ কুশারি, দেশ বসিরহাট, 24 পরগনা। কুশারি? ব্রাহ্মণ আছে তো না কি আছে? ব্রাহ্মণী, রাঢ়ী শ্রেণী। ঠিক আছে, নমস্কার নমস্কার। আমিও ব্রাহ্মণ আছি। আমার নাম রামলাল ব্রাহ্মণ, দেশ ভরহেজনগর, বিকানির। ও তাই বুঝি? ঠিকই ধরিয়েছেন। বাঙালি জাত বড় বুদ্ধিমান আছে, কথা গিরনে সে হি মালুম কর লেতা হ্যায়। এই জায়গাটা আচ্ছা লাগে, বন আছে চারিদিকে,
গোলমাল নেই। তুলসীজি বলিয়েছেন, দণ্ডক বনের শোভা কি আছে, শোভিত দণ্ডক বন কি রুচি বনি, দাঁতিন দাঁতিন সুন্দর ঘনি। কিছু বুঝলেন? দণ্ডক কাননের বড় শোভা আছে। বৃক্ষ ফল পাত্তি সে খুব সুন্দর। রামায়ণের কথা আছে, তা এই জায়গাটা তেমনই লাগে আমার। 150 বিঘে লিয়েছি এখানে, বহুত সুবিস্তা সে, 30 টাকা বিঘা। বলেন কি? কেন না হবে? বাঘ ভালু ছাড়া এখানে বাস করবে কে? তা কার জমি? সিরোহির এক মৌজাদারের, ধরতি নারায়ণ মুন্সি। পুরুলিয়ায় কারবার ভি আছে, ওখানেই থাকে। জল এলো। আমি বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে জল পান করলাম। শরীর ঠান্ডা হলো। শুধু জল নিয়ে আসার জন্য শুনলাম রামলাল ব্রাহ্মণ চাকরকে তাড়না করছে খাঁটি ঠেট হিন্দিতে, যার মর্ম হল, তোমার মগজে কি কোনো বুদ্ধি নেই? চবুতারায় ভদ্রলোক এলো, তুমি শুধু 1 লোটা পানি, কেন 1 মুঠো সুখা বুটও কি ছিল না ঘরে? এই রকম আদব শিক্ষা হচ্ছে তোমার দিন দিন। মাইজিকে কিংবা রাংধারী মাইকে জিজ্ঞেস করলে না কেন? আমি জল খেয়ে ঘরে ঢুকতেই বৃদ্ধ কথা বন্ধ করে দিল চাকরের সঙ্গে। আমার দিকে চেয়ে বললে, और पिएंगे? नहीं, ঠিক আছে ঠিক আছে। পান চলে? পান চলে, তবে থাক এখন। अच्छा, थोड़ा मिठाई तो खा लीजिए। ও সাবিত্রী। সাবিত্রী কোনো বড় মেয়ের নাম নয়। 8-9 বছরের একটি ফুটফুটে মেয়ে ঘরের মধ্যে ঢুকলো একটা থালায় 7-8টা বড় বড় লাড্ডু নিয়ে, বুঁদের লাড্ডু। লাড্ডুগুলোর চেহারা এমন লোভনীয়, গা থেকে যেন ঘি ঝরে পড়ছে। কিশমিশ বাদাম সব দেখা যাচ্ছে লাড্ডুর গায়ে। বৃদ্ধ আমাকে 5-6টা লাড্ডু খাইয়ে তবে ছাড়লে। ওর ভদ্রতা আমাকে মুগ্ধ করল। আমি বাইরের লোক, সম্পূর্ণ অপরিচিত। জল খেতে চেয়েছিলাম এইমাত্র সম্বন্ধ। এইবারে আমি বিদায় নিতে উদ্যত হলাম। বৃদ্ধ সে কথায় কানও দিল না। আরে কোথায় যাবেন আপনি? नहीं जाइएगा आज, जंगली पथ है, शेर का बड़ा डर। आज तो नहीं जाना चाहिए। সে কি, আমি যাব না? थोड़ा नाश्ता कर लेन, दाल रोटी खान, गपसप করুন, যাবেন। আমার মোটর আপনাকে পৌঁছিয়ে দেবে হাজারিবাগ মে। মোট কথা এই যে আমার সেদিনে যাওয়া হলো না। বিকেলবেলা আমায় নিয়ে বৃদ্ধদের ভরহেজ নগরের পশ্চিম প্রান্তে বেড়াতে গেল। কি অপূর্ব শোভা চারিদিকে! কমব্রিটাস লতার সাদা পাতার গুচ্ছ বড় বড় শালগাছের মাথায় এমনভাবে সাজানো, যেন দূর থেকে মনে হয় ওরা প্রাচীন শাল তরুর পুষ্পস্তবক। পাহাড়ের পেছনে সূর্য অস্ত যাচ্ছে। নিঃশব্দে বনভূমিতে দূরে দূরে রহস্যময় অন্ধকার নেমেছে। বনের মধ্যে ধনেশ পাখি কুরস্বরে ডাকছে। বড় সম্বর হরিণের রব শোনা গেল একবার মাত্র। কি নির্জন চারিধার! মুক্তরূপা ধরিত্রীর জ্যোৎস্না, সূর্যাস্ত আর অরুণোদয় এখানে এক একটি কাব্য। শুধুই ধূসরবর্ণ পাথরের তৈরি শিখর দেশ, অস্ত দিগন্তের সিঁদুরের ছোঁয়া। রামলাল ব্রাহ্মণ বললে,
এখানে বহুত জমি আমি লিয়েছি। कलकत्ता में बड़ा धकल और घिंजी এখানে জমিন লিয়ে বাড়ি করিয়েছে, কিন্তু भला आदमी नहीं। बंगाली लोग आने से हम जमीन मुफ्त से दे देंगे। আপনারা আসবেন? তা আমি বলে দেখতে পারি? हाँ हाँ जरूर देखिएगा। 1 पैसा दाम हम नहीं लेंगे। 3-3 बीघा दे देंगे हर एक फैमिली को। বেশ, আপনাদের এখানে কতজন লোক থাকে? ही 10-12 ठो आदमी रहता है, नौकर चाकर लेकर के। লোক তো নেই, ওই আমার বড় দুঃখ আছে। আমি বলে দেখব, আসতে পারে। অনেকে তো জমি পাচ্ছেই না, 10-20 গুণ দাম দিয়ে জমি কিনতে হচ্ছে। अरे 1 पैसा भी नहीं देने होगा। जेतो ना জমি मांगे वो हम दे देंगे। আপনি আসুন না, আপনি এলে 5 বিঘা জমিন দেব। আমি জমি কি করব এখানে? অবস্থা এমন কিছু ভালো নয় যে জমি কিনে বাড়ি করব। কাকে নিয়েই বা ঘর পাতব? আমি হচ্ছি ভবঘুরে ক্লাসের লোক, জমি বাড়ি আমার জন্য নয়। কথাটা বলেই ফেললাম। বৃদ্ধ শুনে বললে, আপনি শাদি করেননি? না। তা ঘর মে কন হ্যায়? কাকা আছেন, তার ছেলেরা আছে। মা বাপ ভি নেই? কিচ্ছু না। এখানে কোথায় যাচ্ছেন? কোথাও না, ব্যবসা করব বলে দেখে বেড়াচ্ছি। রামলাল হেসে বললে, কুছু কুছু লেখাপড়া তো জানেন? তা জানি বটে। ব্যাস, তবে মিটেই গেল তো। আপনি আমার এখানে আসুন, সমঝা? কি সমঝাবো? এখানে আমি কি করে থাকবো? থাকলে পেট চলবে কোথা থেকে? খাবো কি? বৃদ্ধ হো হো করে হেসে উঠে বললে, আরে খাবার কুছ তকলিফ নেই হবে, আমি খেতে দেব। আপনাকে আমি রেখে দেব এখানে, মৌজ মে থাকবেন, খাবেন দাবেন, आज से रह जाइए, बड़ो खुशी होबो। अरे 2 मोना मत कीजिए, 1 ठो घर आपको दे देंगे बासों के लिए, থাকতেই হবে আপনাকে। ভবঘুরে আমি সেই দিন থেকে ভরহেজ নগরে স্থায়ী নাগরিক হয়ে পড়লাম। বৃদ্ধ রামলাল আর আমি কখনো বৈঠকখানায়, কখনো বনের প্রান্তে বসে ভবিষ্যতের ছবি আঁকতাম। ভরহেজ নগর মস্ত জায়গা হবে। এখানে হবে সিমেন্টের কারখানা, ওখানে হবে কাঁচের কারখানা, এখান দিয়ে রাস্তা বেরুবে, বাসিন্দা ভদ্রলোকদের জমি ওই দিকে হবে, কোনো কোনো জমিতে তরি তরকারির আবাদ হবে, ইত্যাদি ইত্যাদি। সবটাই আকাশ কুসুম। কেউ আসবার কোনো আগ্রহ দেখালে না এইখানে, দেখাবেও না, তা বেশ বুঝলাম। ক্রমে আমি এদের পরিবারের সব খবর জানলাম। রামলাল ব্রাহ্মণের 3টি পুত্র। কলকাতায় এই বৃদ্ধের বড় কারবার ছিল, সেসব বেচে বুচে দিয়ে এই ভরহেজ নগরের পত্তন করেছে। ব্যাংকে এখনো অনেক টাকা। ছেলেরা কেউ রাঁচি, কেউ বিকানিরে থাকে। বড় ছেলের পুত্র দরিরাম এই ভরহেজ নগরেই বাস করে। সাবিত্রী বলে ছোট্ট খুকি তারই মেয়ে। পুত্রবধূর নাম অনুসুয়া, খুব মোটা। মাঝে মাঝে ঝোলা ঘোমটা দিয়ে মোটরে কখনো রাঁচি, কখনো হাজারিবাগে যায়। রামলালের স্ত্রী নেই, অনুসুয়া বাই খুব সেবা করে। আরও 3-4টি নাতি নাতনি আছে, তারা ঠাকুরদাদার বড় একটা ঘেঁষে না। অনুসুয়া বাই আমাকেও আড়াল থেকে বেশ আদর যত্ন করে।
সেটা আমি বুঝতে পারি। লোক এরা খারাপ নয়। ঘি, পুরি, চাটনি, বড় বড় লঙ্কার আচার, বাজরার রুটি, হালুয়া, কিশমিশ মিশ্রিত দুধ খুব খেয়ে 15 দিনের মধ্যে আয়নায় নিজের মুখ আর নিজেই চিনতে পারিনি। একদিন খেতে বসেছি। অনুসুয়া বাই আড়াল থেকে বলে পাঠালে, আমিও তো কম খাই কেন? আমি বললাম, সে কি, কত খাবো, খুব খাচ্ছি তো। খবর এলো, না, রাত্রে ওই কখান পরোটা খেয়ে মানুষে বাঁচে, আরো বেশি খেতে হবে। আমি বললাম, মাসিমাকে বলো তার কথার উপর আমি কথা বলতে পারি নে, তিনি যা বলবেন আমি করব। বাঙালিরা খুব মাছলি খায়, এখানে মাছলি যখন মেলে না তখন দুধ, ঘি তার বদলে তো খুব খেতেই হবে। এই বলে পাঠালেন অনুসুয়া বাই। যতটা পারি নিশ্চয়ই খাব। অনুসুয়া বাইয়ের যত্ন আমি কখনো ভুলব না। যদিও কখনো আমার সামনে তিনি বেরোননি, তবু আমার সব রকম সুখ সুবিধা আড়াল থেকে এমন তদারক করতেও আমি কাউকে দেখিনি। এরা সত্যি একটা অদ্ভুত ভালো পরিবার। এই ধরনের মানুষের দল যে এই স্বার্থপর পৃথিবীতে এইসব দিনেও বর্তমান আছে তা জানতাম না। আমাকে ওরা জমি দিয়ে বাস করাবে, আমার উন্নতি করে দেবে। রামলাল ব্রাহ্মণ এইসব আশ্বাস কত দিত আমাকে। রামলালের স্বপ্ন ভেঙে দিতে আমার কষ্ট হতো। আমি বেশ দেখতে পেতাম ভরহেজনগরের পরিণাম। এই বুড়ো যতদিন বেঁচে ততদিনই এই নগরীর আয়ু। তারপরেই এই ভরহেজনগরের রাজপথে ছোটনাগপুর অরণ্যের নাম করা বাঘের দল বায়ু সেবন করবে। অরণ্য তার পূর্বাধিকার আবার পত্তন করবে। ওর ছেলেরা বিলাসী যুবক। এই জঙ্গলের মধ্যে এসে বাস করবার জন্য তাদের রাত্রে ঘুম হচ্ছে না। কেউ এখানে বাইরে থেকে এসেও বাস করবে না, কারণ যারা আসবে তাদের উপজীবিকা হবে কি এই নির্জন অরণ্যে? ভরহেজনগর তো তাদের খেতে দেবে না। রামলালের মতো ব্যাংকে টাকাও থাকবে না তাদের। এই প্রস্তর সংকুল মালভূমিতে চাষবাস করবে কিসের? আর যারা সত্যি রামলালের মতো ধনী, তারা শহরের শত সুখবিলাসের মোহ কাটিয়ে এই পাণ্ডব বর্জিত স্থানে আসতে যাবেই কেন? ওর ছেলেরাই তো আসে না। রামলাল মাঝে মাঝে আমায় বলে, তোমার কি মনে হচ্ছে লোক কতদিনের মধ্যে এখানে হবে? শিগগিরই হবে। এক একজন গৃহস্থকে কতটা করে জমি দেওয়া দরকার? কতটা মোট জমি আপনার? 150 बीघा। दरकार होने से और बंदोबस्त करेंगे। ता धरुन 5 बीघे। 3 बीघा हमने ठीक किया। আর জলের কি ব্যবস্থা হবে? इंदारा में इलेक्ट्रिक पंप बसा देगा, तमाम जायगा में पानी सप्लाई होगा। कुछ भी नहीं, वो सब ठीक हो जाएगा। ঠিক আছে তাহলে। তোমায় সব দেখাশোনা করতে হবে। নিশ্চয় করব, আনন্দের সঙ্গে করব। এই ধরনের কথা প্রায়ই হতো। মুখে যাই বলি, বুড়ো রামলালের জন্য আমার দুঃখ হয়। মনে যাই আসে কখনো মুখ ফুটে প্রকাশ করতে পারিনি। অনুসুয়া বাই একদিন খাবার সময় বলে পাঠালে, থোকা ফলের তরকারি খাবে? সে আবার কি? বিকানিরে হয়, শুকনো ফল দেশ থেকে এসেছে, ভিজিয়ে রেখে তরকারি হবে, খেয়ে দেখো, খুব ভালো। মাসিমা যখন বলছেন নিশ্চয়ই খাবো। ওদের তরকারি কোনোটাই আমার ভালো লাগে না।
অন্য ধরনের রান্না, বাংলার মতো খেতে নয় কোনোটাই, তবে ঘি আর দুধের প্রাচুর্যে সব মানিয়ে যেত। দিন কতক পরে ভাবলাম, এখানে বসে বসে খাচ্ছি কেন? এদের কি উপকার আমি করেছি এর বদলে? ওরা আমায় যে কাজের জন্য রেখেছে সে কাজ তো কোনো দিনই হবে না এদের। রামলালকে বললাম, আমি কি করব বলুন? अरे काम का वास्ते घबराओ मत, बहुत काम मिल जाएगा। সাবিত্রীকে কেন পড়াই না? আরে কি পড়াবে? ইংরেজি, বাংলা। हाँ, वो होने से बहुत अच्छा, पढ़ाओ। অনুসুয়া বাই খুব খুশি, মেয়েকে খুব সাজিয়ে গুছিয়ে আমার কাছে পাঠিয়ে দিলে। আমি মন দিয়ে তাকে পড়াতে শুরু করি। মুখে মুখে ইতিহাস শেখাই, গ্রহ নক্ষত্রের কথা বলি। সাবিত্রী তেমন বুদ্ধিমতী নয়, পড়াশুনোর দিকে মন নেই তার। অনিচ্ছার সঙ্গেই বসে বসে কথা শুনে যায়, শুধু ঘাড় নাড়ি। ওদের একটি ছেলের একবার খুব অসুখ হয়েছিল। রাঁচি থেকে ডাক্তার নিয়ে এলাম, ওষুধ নিয়ে এলাম, নানা রকম চেষ্টা করি ওদের সেবা করতে। সারা বছর এইভাবে কেটে গেল। ভরহেজনগরের জনসংখ্যা আমি এসে সেই যে বাড়িয়েছিলাম, তারপর আর বাড়ল না। একদিন অপূর্ব জ্যোৎস্না রাত্রে নগর তোরণের পাশে প্রস্তর বেদিকায় বসে আছি একা একা। এমন সময় দেখি অনুসুয়া বাই প্রশস্ত রাজপথে পদচারণা করতে করতে তোরণের কাছে এসে আমায় দেখে থমকে দাঁড়িয়ে থতমত খেয়ে গেল। আমি বেদি থেকে উঠে দাঁড়িয়ে নমস্কার করে বললাম, মাসিমা। অনুসুয়া হিন্দিতে বললে, এখানে একা বসে যে? একটু বসে আছি আর কি। খাওয়া হয়েছে? পেট ভরেছে তো? দেখুন তো, আপনি প্রায়ই অমন বলে পাঠান, আমার লজ্জা করে। এখানে আছো, তোমার মা নেই কাছে, আমাদের দেখতে হবে না? মায়ের জাত আপনারা, ঠিক কাজ আপনাদের। তা শাদি করনি কেন? কি খাওয়াবো বলুন? আমি তো আপনাদের দয়ায় খেয়ে বেঁচে আছি। বেটা, এরকম কথা বলো না, শুনলে কষ্ট হয়। তুমি কি আমাদের পর? আমাদের আপনার ঘরের জন। সে আপনাদের দয়া। কিছু না বেটা, তোমাকে শাদি দিয়ে এই ভরহেজনগরেই বাস করাবো। আবার সেই আকাশ কুসুম, আবার ভরহেজনগরের কথা। সত্যি ওদের মন কি সুন্দর! কত জায়গায় গেলাম, এদের মতো মন কোথাও পেলাম না। অনুসুয়া বাই হেসে চলে গেল, আমাকে বলে গেল, ঠান্ডায় আর বেশিক্ষণ থেকো না, বুখার এসে যাবে। তাছাড়া এত রাত্রে ফটকের বাইরে বসে থাকাও নিরাপদ নয়, বাঘ না আসে ভালুক আসতে পারে। আমি পেছন থেকে ডেকে বললাম, শুনুন ও মাসিমা, বাঘ দেখেছেন এখানে কোনো দিন? 2-3 দিন, বড়কা বাঘ। রাঁচি থেকে আসবার পথে দেখেছি, মোটরের হেডলাইটের সামনে। এই ফটকের বাইরে, এই রাস্তার ওপরে সন্ধ্যের পরেও দেখেছি। তুমি চলে এসো, শোনো আমার কথা। যাচ্ছি এক্ষুনি, চলুন। অনুসুয়া চলে গেল, কিন্তু আমি তখনই উঠতে পারলাম না। নির্জন জ্যোৎস্না রাত্রের শোভার সঙ্গে মিশে গেল হারানো মায়ের কথা। মেয়েরা হচ্ছে আসলে মা, তারপর অন্য কিছু। কি ভালো লাগলো সেই রাত্রে অনুসুয়া বাইয়ের এই স্নেহসিক্ত ওই সামান্য দুটি কথা।
তারপর আমি একা কতক্ষণ তোরণের বহির্ভাগে সেই বেদিকায় বসে রইলাম। হু হু করে বাতাস বইছে, সপ্তপর্ণ পুষ্পের উগ্র সুবাস ভেসে আসছে বনের দিক থেকে। হৈমন্তী জ্যোৎস্না স্নাত এই বনান্তস্থলী স্বপ্নপুরীর মতো মায়া বিস্তার করেছে ওই বৃদ্ধ রামলালের মনে, অনুসূয়া বাইয়ের মনে, সাবিত্রীর মনে। কিন্তু আমার এই বিলাস কেন? ওরা বড় লোক, ওদের সব সাজে সব মানাবে। আমি এখানে পড়ে থাকব ওদের মায়ায় ভরহেজনগরের নাগরিকের অধিকার নিয়ে। তাতে কি আমার পেট ভরবে? বাড়িতে আমার আত্মীয় স্বজন আছে, আমায় বিয়ে থাওয়া করে সংসার করতে হবে। মেয়ের বিয়ে, ছেলের বইতে, ছেলের লেখাপড়ার ব্যবস্থা সবই করতে হবে আমাকে। এখানে দুটি বেলা শুধু উদর পূরণের জন্য পড়ে আছি। বেতনের দাবি করব কোন মুখে? কোনো কাজই এখানে করি না, কেবল সাবিত্রীকে একটু আধটু পড়ানো ছাড়া। তার বদলে তো এরা রাজভোগ দুবেলা জোগাচ্ছে। যেতাম হয়তো একদিন, কিন্তু বড় জড়িয়ে পড়েছি এদের সকলের মায়ায়। বৃদ্ধ রামলাল আমার বুড়ো বাবার মতো মনে হয়, সেই রকমই খামখেয়ালি, সেই রকমই স্নেহশীল। সাবিত্রীকে ছোট বোনের মতো লাগে, আর অনুসূয়া বাই নিতান্ত সরলা মহিলা, তেমনি স্নেহময়ী। মা মারা যাওয়ার পর এমন স্নেহযত্ন আমি মামা বাড়িতেও পাইনি, কাকার বাড়িতেও পাইনি, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে পাইনি। অনাত্মীয় জগতের নির্মমতার মধ্যে আর যেতে ইচ্ছে হয় না। আর শুধু সেই জন্যেই যাই যাই করেও এতদিন যাওয়া হয়নি। অনেক রাত্রে এসে শুয়ে পড়লাম, সঙ্গে সঙ্গেই গাঢ় নিদ্রা। এইভাবেই দিন কাটে। আলস্য এসে জোটে, কোনো সংকল্পই দানা বাঁধে না, কাজে পরিণত করা তো দূরের কথা। দুজনে সকালে বৈঠকখানায় বসে কথা হচ্ছিল। রামলাল আমায় বললে, আরে তোমার একখানা ডেরা করিয়ে দেব। কেন? নিজের ঘর না হলে মন তো টেকে না। আপনাদের ঘর কি আমার ঘর না? ও তো একটা কথার কথা হলো। মোটেই কথার কথা না, আমি তো তাই ভাবি। সে তো বহুত আচ্ছা, তাহলে একটু শাদি করিয়ে আনো। বাবারে, নিজের চলে না আবার শাদি? আরে তুমি করিয়ে নিয়ে এসো, আমি যতদিন আছি সব কিছু করিয়ে দেব, সে ভাবনা আমার। আমাকে এখানে বরাবর রাখতে চান? বৃদ্ধ রামলাল বিস্ময়ের সুরে আমার মুখের দিকে তাকিয়ে বললে, নেই रहेगा तो जाएगा कहाँ? इसका माने क्या है? তুমি তো আছোই এখানে। কেন, নিজের দেশে যাব না? আরে কাহে जाएगा, জমি আমি করিয়ে দেব, घर भी तैयार করিয়ে দেব, शादी उदी करिए बहू को यहाँ पर लेके आओगे? সে বেশ মজার কথাই আপনি বলছেন। अरे मौजा का बात नहीं, कितना रोज तुम यहाँ पर है बोलो? 2 বছর হবে সামনের ফাগুন মাসে। বাস, তব তো হয়েই গেল, তুমি আমাদের আদমি বন গেল। 2 বছর যখন এখানে থাকা করিয়েছে, তখন তোমাকে এখানে ঘর বানানে পড়েগা, শাদি ভি করনে পড়েগা। কথা শেষ করেই বৃদ্ধ রামলাল খিলখিল শব্দে হেসেই খুন। এও একটা আস্ত পাগল, বাইরের জগতের কোনো সন্ধান রাখে না, নিজের মতোই আত্মসম্পূর্ণ হয়ে বেশ একটি মায়ার নীড় রচনা করে পূর্ণনাভের মতো তার কেন্দ্রে বসে আছে। কি চমৎকার, কি সুন্দর জালটি বুনেছে! না, বড় ভালো এরা।
সে ফাগুন মাসও কেটে গেল। সেই জনহীন মালভূমির বনে বনে পলাশের ফুল আগুনের বন্যা নিয়ে এলো, মহুয়া ফুল নিয়ে এলো মাতাল মধুর বন্যা, কুর্চি আর করন্ধা নিয়ে এলো সুগন্ধের বন্যা। অথচ কেউ দেখল না এই অপরূপ ঋতু উৎসব, কোনো দিকে তার খবর গেল না। খানিকটা দেখলে বুড়ো রামলাল, আর অবশ্যই খানিকটা দেখলুম আমি। কিন্তু সেই বসন্তে যেমন প্রাণ চঞ্চল হলো, মনও উতলা হলো আমার। চলে যেতে হবে এখান থেকে আমাকে। আমি বুড়ো রামলাল নই, অনুসুয়া বাইয়ের মতো বড়লোকের বউ নই। আমার ভবিষ্যৎ আছে। এখানে যতই ভালো লাগুক, আমার ভবিষ্যৎ নষ্ট হবে এখানে থাকলে। অনুসুয়া বাই আমাকে বলে পাঠালে তার সঙ্গে মোটরে রাঁচিতে যেতে হবে। এর আগেও দু একবার হাজারিবাগে গিয়েছি। যেবার সঙ্গে টাকা কড়ি বেশি থাকে সেবার আমাকে নেয়। এবার ঠিক করলাম রাঁচি গিয়ে পালাবো। তারপর কি কাণ্ডটাই হলো। রাঁচি বড় পোস্ট অফিসের সামনে আমি গা ঢাকা দিলাম। অনুসুয়া বাই তার দেওরের গদিতে গিয়েছে কি একটা কাজে, মোটর ওইখানেই ছিল। ফিরে এসে দেখলে আমাকে ওর চাকর ড্রাইভার খোঁজাখুঁজি করছে। ও ধরে নিলে আমি গেঁয়ো লোক শহরে এসে হারিয়ে গিয়েছি। গদিতে গিয়ে জানিয়ে তোলপাড় করলে টাকা পয়সা পুলিশ লোকজনের সাহায্যে রাঁচি শহর। মা যেমন হারানো সন্তানকে খোঁজে, অনুসুয়া বাই খুঁজলে তাদের অর্থবল আর লোকবল দিয়ে আমাকে খুঁজে বারও করলে রাঁচি চক্রধরপুর সার্ভিসের বাস থেকে। এর কৈফিয়ত দিতে হলো নানা রকমে বানিয়ে। ঘটনার 2-3 সপ্তাহ পর পর্যন্ত এই নিয়ে অনুসুয়ার কত কথা আমার সঙ্গে। অনুসুয়া বলতো, রাস্তা চিনতে পারলে না? না। তখন কি করলে? আমাদের গদির ঠিকানা মনে এলো না? না। আহা, তখন তোমার মনে কি হলো? আমি জানতুম না তুমি ওরকম, আর কখনো তোমাকে রাঁচি নিয়ে আসবো না। তাই তো। মোটর বাসে উঠেছিলে কেন? ভাবলাম ভরহেজনগরে যাই, ভুল হয়ে গেল তো সেখানেও। অনুসুয়া বাই আর ওরা এই ঘটনার পরে আমাকে যেন বেশি করে জড়িয়ে ধরলে। আমি ওদের আঁকড়ে ধরলাম। এত যখন ওদের স্নেহ, তখন আর কোথাও ওদের ছেড়ে যাব না। যা ঘটে ঘটুক ভবিষ্যতে, রইলাম এইখানেই। বৈশাখ মাসের শেষ। ভীষণ গরমের পর এক পশলা বৃষ্টি হয়ে গিয়ে কুর্চি ফুলের সুবাস ভেসে আসছে বন থেকে। রামলাল আমায় ডাকিয়ে বললে, পেট মে থোড়া দর্দ উঠা হে, দেখো তো ইধর আকর। রামলালের মুখ চোখের অবস্থা যেন কেমন কেমন। রাত্রে কিছু খেতে বারণ করলাম। বুড়ো বয়সের অসুখ, ক্রমেই পেটের ব্যথার বৃদ্ধি আর তার সঙ্গে জ্বর। সে রাত্রে বুড়ো আমায় বললে, বেটা, তুমি এখানে রইলে সব ভার তোমার উপর। এই জায়গাটাতে লোক বসাবে, বড় সুন্দর জায়গা এটা, তোমরা ছেড়ো না। আপনি মনে ভয় খাচ্ছেন কেন? অসুখ সেরে যাবে। আমি রাঁচি চলে যাচ্ছি এক্ষুনি, ডাক্তার ডেকে আনি। ও সব বাত ছোড়ো। আমার বড় সুখ চ্যান ওই দিন পেয়ে গেছি বনের মধ্যে। তুলসীজি বলিয়েছেন, শোভিত দণ্ডক কি রুচি বনি। আচ্ছা থাক ওসব কথা, এখন আমাকে ডাক্তার আনতে যেতে হবে।
শেষ রাত্রে রামলাল শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। কথা বন্ধ হয়ে গিয়েছিল মৃত্যুর 2 ঘন্টা আগে, নয়তো ঠিক ভরহেজনগরের কথা বলতো। এর পরের কথা খুব সংক্ষিপ্ত। অনুসুয়ার স্বামী এসে এদের নিয়ে গেল। অত বড় বাড়িতে চাকর বাকর ছাড়া আর কেউ রইল না। আমি ছিলাম, বৃদ্ধ রামলালের মৃত্যুর সময়ের ছবি মনে করে। অনুসুয়া বাই আমাকে থাকতে বলেছিল। থাকতামও হয়তো। 2 মাস পরে ভরহেজনগর বিক্রি হয়ে গেল ওদের ফার্মের দেনার দায়ে। বোন আবার নগরীকে গ্রাস করল। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। প্রতি সোম আর বৃহস্পতিবার ঠিক দুপুর 2টোতে আসে নতুন গল্প গল্প একান্তেতে। কখনো থাকে বড় গল্প, কখনো থাকে একান্তের 3 মিনিট। আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, খুব উৎসাহ পাব। আর আরও কোন নতুন উদ্যোগ আপনারা দেখতে চান গল্প একান্তেতে অবশ্যই লিখে জানাবেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।